শুধু দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম। আমি শান্তনু হোসেন খান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমাদের চ্যানেল থেকে। আমরা আজকে ধারাবাহিকভাবে যে প্রতিবেদন করতে যাচ্ছি সেটা হচ্ছে পরিবহন সেক্টর নিয়ে। আজকে আমাদের পরিবহন সেক্টর নিয়ে যার সাথে কথা বলব তিনি হচ্ছেন কুমিল্লার অত্যন্ত স্বনামধন্য ব্যক্তিত্ব, সামাজিক ব্যক্তিত্ব এবং কুমিল্লা জেলা সড়ক পরিবহন বাণিজ্য গ্রুপের কয়েকবারের নির্বাচিত সভাপতি। তিনি হচ্ছেন অধ্যক্ষ কবির আহমদ সাহেব। তিনি দেশ বিদেশে অনেক অভিজ্ঞতার কথা বলবেন, আর সেই বিষয়গুলো আমরা তুলে ধরার চেষ্টা করবো তার সাক্ষাৎকারের মধ্য দিয়ে। কবির ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছেন, সুস্থ আছেন তো? ইনশাআল্লাহ। আমরা একটু জানতে চাইবো যে আপনি তো একসময় শিক্ষকতা করতেন, একটা কলেজের সাথে সম্পৃক্ত ছিলেন, সেই বিষয়গুলো একটু জানতে চাচ্ছিলাম। কখন কিভাবে? আমি 1985 সনে চাঁদপুরের মেহের ডিগ্রি কলেজে অধ্যাপনার সাথে যুক্ত হই। পরবর্তীতে আমি 1995 সনে লাকসামের ছোট সরু ডিগ্রি কলেজের ফাউন্ডার প্রিন্সিপাল হিসেবে আমি জয়েন করি। ওখানে আমি 10 বছর ছিলাম। এই সর্বমোট অধ্যাপনা এবং অধ্যক্ষের চাকরির সময় মিলিয়ে 20 বছর আমি শিক্ষকতা পেশার সাথে জড়িত ছিলাম। এখন যে আপনি পরিবহন সেক্টরের সাথে সম্পৃক্ত, সেটা কিভাবে আসলে? এটা আমার পারিবারিক ব্যবসা। সেই পাকিস্তান আমল থেকে, তৎকালীন পাকিস্তান আমল থেকে 1961 সন থেকে আমাদের পরিবারের বিজনেসের সাথে যুক্ত। পরবর্তীতে 1972 সনে আমরা বাস ব্যবসার সাথে যুক্ত হই। সেই সময় থেকে আমরা এখনো এই ব্যবসার সাথে জড়িত আছি। আমাদের অন্যান্য ব্যবসার সাথে আমরা এটাকে ধরে রাখছি আমাদের পারিবারিক ব্যবসা এবং ঐতিহ্য হিসাবে। আপনি তো মোটামুটি কুমিল্লা থেকে আপনার এই পেশাটা শুরু করেছেন, তাই না? পেশা এবং জীবিকার জন্য তখন প্রেক্ষাপটটা কেমন ছিল? একসময় তো আপনার স্বাধীনতা উত্তর বাংলাদেশে তখন গাড়ির সংখ্যা অনেক কম ছিল, জনসংখ্যা কম ছিল, রাস্তাঘাট কম ছিল। ওই সময় যে গাড়িগুলি চলতো তখন আপনারা অনেক সময় নিউজও করতেন যে মুড়ির টিন বলতো সেই গাড়িগুলিকে। ওই সময় থেকে ওই গাড়ি থেকে আমাদের আস্তে আস্তে ধাপে ধাপে আমাদের বাংলাদেশে বর্তমানে কিন্তু আমাদের দেশে প্রায় 3-4 কোটি টাকার বাসও চলাচল করে। কিন্তু ওই অনুযায়ী আমাদের বাসের কোয়ালিটির পরিবর্তন হয়েছে অনেক। যাত্রী সেবার মান অনেক বাড়ছে। এক সময় তো আমরা শুধু কাঠের সিটের মধ্যে বসে যাত্রী পরিবহন করতাম। এখন আপনার অনেক লাক্সারিয়াস সিটের ব্যবস্থা থাকে গাড়িতে। সেদিক থেকে অনেক উন্নতি হয়েছে, কিন্তু আমাদের যে টোটাল সার্বিক যে উন্নতি হওয়ার কথা পরিবহন ব্যবস্থায়, সেটা আদৌ হয় নাই। কারণ আমাদের সবচেয়ে বড় যে সংকট যেটা আমাদের পরিবহন ব্যবস্থায়, আমাদের পরিবহনের জন্য এখনো কোনো সঠিক নিয়ম বা আইন বিধি কোনটাই সত্যিকারভাবে কাজ করতেছে না, এবং বিধিমালা নাইও। আমরা যে সারা বাংলাদেশে আমরা এই ব্যবসাটা পরিচালনা করতেছি, এটার জন্য যে একটা সুনীত এবং বৈজ্ঞানিক একটা নীতিমালা থাকা দরকার, সেটা এখনো হয় নাই। এটা আমাদের দীর্ঘদিনের চাহিদা। আমাদের অনেক ড্রব্যাকস আছে, আমাদের রাস্তার ত্রুটি আছে, আমাদের গাড়ি রাখার স্থানের ত্রুটি আছে, আমাদের যে বাস টার্মিনালগুলি এগুলি সেই মানদাতা আমলের। এগুলি বাস স্ট্যান্ডগুলি, বাস টার্মিনালগুলির কোনো সুস্থ ব্যবস্থাপনার আওতায় নেই, যার কারণে আমাদের দেখা যায় যে আমাদের গাড়ির সংখ্যা টার্মিনালের আয়তনের চেয়ে গাড়ির সংখ্যা 2-3-4 গুণ থাকে। তো যে কারণে টার্মিনালের বাইরেও অনেকে গাড়ি রাস্তাঘাটে রেখে গাড়ি চালাতে হয়। এখন সংকটটা এমনভাবে তৈরি হয় যে এগুলিকে অপসারণ করারও কোনো সুযোগ থাকে না, আবার এগুলিকে হজম করারও কোনো সুযোগ থাকে না। যেমন ঢাকাতে আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি। আমাদের বাংলাদেশের সবচেয়ে বিলাসবহুল যে বাসগুলি চলে, এগুলি আরামবাগ থেকে কমলাপুরা, বিশেষ করে আরামবাগ থেকে চলাচল করে কোথায়? কক্সবাজার,
টেকনাফ, বান্দরবান, খাগড়াছড়ি, রাঙ্গামাটি, কাপ্তাই, ওই বেল্টে চিটাগং, হ্যাঁ, সিলেট, নোয়াখালী, লক্ষ্মীপুর, অনেক এইদিকে প্রায় অলমোস্ট 16টি জেলাতে এই আরামবাগ থেকে বিলাসবহুল বাসগুলি চলাচল করে। কিন্তু এই গাড়িগুলি রাখার জন্য কোনো টার্মিনাল, নির্দিষ্ট কোনো জায়গা নাই, নির্দিষ্ট কোনো টার্মিনাল নাই। প্রত্যেকটা বাস তার নিজের টাকায় কাউন্টার নেয়, লক্ষ লক্ষ টাকা অ্যাডভান্স দিয়ে, লক্ষ লক্ষ টাকা ভাড়া দিয়ে কাউন্টার নেয়। ওই কাউন্টারের সামনে থেকে সরকারি রাস্তা থেকেই এই গাড়িগুলি পরিচালিত হচ্ছে। এখন এগুলিকে এখান থেকে সরানোর জন্য অনেক চেষ্টা করা হয়েছে সরকারের তরফ থেকে, কিন্তু বিকল্প ব্যবস্থা না থাকার কারণে এগুলি আর সরানো যাচ্ছে না। এই কারণে আমার গভর্নমেন্টের কাছে অনুরোধ থাকবে যে প্রত্যেকটা বিষয়, আমি সবসময় এই কথাটা বলি বিভিন্ন ফোরামে, যে একটা দেশের পরিবহন ব্যবস্থার শৃঙ্খলা দেখে সেই দেশের জাতি কতটা সুশৃঙ্খল এটা অনুমান করে। এটা পর্যটনের একটা পথ, মানে আমার মনে হয় যে আমাদের পার্শ্ববর্তী যে জেলাগুলি, দেশগুলি আছে আমাদের সাবকন্টিনেন্টে, উন্নত দেশ তো অবশ্যই আছে, আমাদের এই সাবকন্টিনেন্টের যে দেশগুলি আছে সেখানেও প্রত্যেকটা দেশেই পরিবহনের জন্য আলাদা একটা মন্ত্রণালয়, একজন মন্ত্রী থাকেন, কাজ করেন মন্ত্রী। আমি অনুরোধ জানাবো এই আপনাদের চ্যানেলের মাধ্যমে যে আমাদের এই মন্ত্রণালয়টাকে পরিবহন মন্ত্রণালয় হিসাবে আলাদা করে একজন অভিজ্ঞ, এই বিষয়ে অভিজ্ঞ একজন মন্ত্রী নিয়োগ করলে আমার মনে হয় যে আমাদের যে সমস্যাগুলি আছে, সংকট আছে, এগুলি অনেকটা সমাধান হবে। এবং আমাদের এই ব্যবসা সম্পর্কে, আমাদের এই ব্যবসার উপরে মানুষের ধারণাও অনেক নেতিবাচক। অথচ আমাদের এই ব্যবসাতে আমার মনে হয় যে বাংলাদেশে মানে হাজার হাজার কোটি টাকা বিনিয়োগ করা আছে, ইনভেস্টমেন্ট আছে, কিন্তু সেই জন্য সেই রেগুলেটরি অথরিটিও নাই আমাদের, এবং আমাদের জন্য ওই ধরনের আইন তৈরি করা হয় না। এবং এটাকে, এই পরিবহনকে অনেক সময় এই চাঁদাবাজির সরবরাহ হিসাবে অনেকে চিহ্নিত করতে চান। সেই আমি অনেক টকশোতে এই ব্যাপারে বলেছি যে চাঁদাবাজি তো মালিকে করে না, পরিবহনের উপরে চাঁদাবাজি হয়। এই পরিবহনের উপরে চাঁদাবাজি বন্ধ করার জন্য পরিবহন অভিজ্ঞ একজন লোকের মাধ্যমে একটা মন্ত্রণালয় করে একজন মন্ত্রী তৈরি করলে তিনি এই পরিবহনে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য কাজ করবেন এবং চাঁদাবাজি বন্ধের জন্য কাজ করবেন। আমার বিশ্বাস যে এই ধরনের ব্যবস্থা যদি সরকার নেন তাহলে আমার চাঁদাবাজি অনেক নিয়ন্ত্রণে চলে আসবে, সিস্টেমে চলে আসবে। এখন আপনি দেখেন আমাদের দেশে গাড়ি, আপনি যে কোনো সময় আপনি টাকা থাকলে যে কোনো সময় যে কোনো সংখ্যক গাড়ি আপনি কিনে নিয়ে আপনি রুট পারমিট করে আপনি গাড়ি চালাতে পারবেন, কিন্তু আদৌ কোনো সার্ভে নাই এই রুটে আসলে গাড়ির প্রয়োজন আছে কিনা, এই রুটের গাড়ির প্রয়োজন চিহ্নিত করে কোনো অথরিটি আছে কিনা, এটা কিন্তু নাই। কোনো অথরিটি নাই যে এই রাস্তায় কোনো পরিসংখ্যান নাই, বিআরটির কাছে নাই, কোনো প্রশাসনের কাছে নাই যে এই রুটে কতগুলি গাড়ির প্রয়োজন, যাত্রীর কোনো আনুপাতিক হার নির্ধারণ করার কোনো ব্যবস্থা নেই। যার কারণে দেখা যায়, আপনাকে একটু থামাচ্ছি, এই যে 21 সালে তৎকালীন সরকারের আমলে নগর পরিবহন চালু করেছিল, সেটা বন্ধ হয়ে গেছিল কোনো কারণে অকারণে, সেটা আবার নতুন করে চালু হতে যাচ্ছে, এতে কি অ্যাডভান্টেজ হবে আশা করছি? নগর পরিবহনের যে বিষয়টা আমি আপনাদের বলি, আমি কুমিল্লা জেলার কথা যদি বলি, কুমিল্লা শহরের কথা, কুমিল্লা নগরের কথা যদি বলি, কুমিল্লা নগর পরিবহনের জন্য আমাকে জেলা প্রশাসক মহোদয়, পুলিশ সুপার মহোদয় সেভারাল টাইমস আমাকে অনুরোধ করেছিলেন, কিন্তু আমাদের শহরে এখন এই মুহূর্তে প্রায় 70+72,000-এর মতো অটো, সিএনজি চলাচল করে। এর মধ্যে কোনো নগর পরিবহন আপনি শহরে ঢুকাবেন, এটার কোনোভাবেই কোনো স্কোপে নেই, কোনো সুযোগে নেই। এই কারণে আপনাকে যে কোনো একটা ব্যবস্থায়
নতুন একটা ব্যবস্থা ইন্ট্রোডিউস করতে হইলে আপনাকে সেই সুবিধা আপনাকে সৃষ্টি করতে হবে, তাইলে আপনি নাগরিককে, মানুষকে আপনি সেবা দিতে পারবেন। সেটা কোনোভাবেই সম্ভব না, এই মুহূর্তে কোনোভাবেই সম্ভব না। আপনি ঢাকা শহরেই তো এখন সিএনজি অটো ঢুকে গেছে, ঢাকা শহরে এখন যানজটের শহরে পরিণত হয়ে গেছে। তো সেই দিক থেকে আমার মনে হয় যে এগুলি নিয়ে আরো বৈজ্ঞানিক ভিত্তিতে, বিজ্ঞান মনস্ক ভাবে এই কাজ করতে হবে, তাইলে এগুলি সমাধান। তাছাড়া আমাদের দেশে আরেকটা সবচেয়ে বড় সংকট হলো, একটা দেশে, উন্নত দেশের প্রত্যেকটা শহরে রাস্তার চাহিদা থাকতে হবে। যদি 25% রাস্তা থাকে, সেটাকে উন্নত শহর হিসাবে ঘোষণা করা হয়, উন্নত শহর হিসাবে ধরা হয়। আমাদের ঢাকা শহরে আয়তনের তুলনায় রাস্তা আছে মাত্র 6%, এবং আমাদের অন্যান্য যে জেলা শহরগুলি আছে সেখানে রাস্তার শহর আরো কম। আপনি দেখেন রাস্তা দিন দিন সংকীর্ণ হচ্ছে, অবৈধ দখলদারদের হাতে চলে যাচ্ছে আমাদের সড়কের জায়গা। এগুলো উদ্ধার করার কোনো জায়গা, কোনো কেউ নাই। আপনি দেখবেন যে বিভিন্ন যে আঞ্চলিক মহাসড়ক আছে বা শহরের যে রাস্তাঘাট আছে, এই রাস্তাগুলি আপনি বিশেষ করে কুমিল্লা কোটবাড়ির রাস্তা দেখেন, কোটবাড়ির রাস্তার যে সরকারি জায়গা আছে, এই সরকারি জায়গা, রাস্তার পরের সরকারি জায়গা, ম্যাক্সিমাম সরকারি জায়গা আপনার অবৈধ দখলদারদের হাতে চলে গেছে। যার কারণে এখন আমাদের জনসংখ্যা এবং পরিবহন সংখ্যা যদি আপনি পরিমাপ করেন, সেই ক্ষেত্রে আমাদের রাস্তার এখন যা প্রশস্ততা আছে তার ডাবল হওয়া উচিত, কিন্তু আমাদের তো জায়গায় নেই, আপনি কোথায় করবেন। আর ঢাকা শহর দেখেন আমাদের কোনো ট্রাফিক সিস্টেম নাই, সিস্টেম নাই, অটো সিস্টেম নাই, সেখানে হাত দিয়ে ট্রাফিক নিয়ন্ত্রণ করা হয়। একটা দেশের রাজধানীতে, যে দেশের রাজধানীতে অলমোস্ট 2 কোটি মানুষ বসবাস করে, সেখানে হাত দিয়ে যদি আপনি ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করতে চান, তাহলে সেখানে কতটুকু সুফল আপনি পাবেন আপনি নিজেই চিন্তা। একসময় তো আমরা দেখতে যে লাইটিং ছিল, তো ওইটা এখন নাই, ওইটা ব্যবহার নাই, যার কারণে এই সংকটগুলি। ওই লাইটিং সিস্টেম যদি আবার চালু হয়, অটো লাইট, সেটা মানে 30 সেকেন্ড, 1 মিনিট, 2 মিনিট পর পর, সেটা কি সুবিধা এনে দেবে? আমি আপনাকে বলি, এটা আপনি লাইটিং ব্যবস্থা আনলেই যে সুফল পাবেন তা না। এটা আপনাকে বলি, ঢাকা শহরে আমি অনেকগুলি চ্যানেলে এই কথাটা বলেছি যে ঢাকা শহরে, এবং এটা সরকার আমাদেরকে দায়িত্ব দিয়েছিলেন এই ব্যবস্থাটা নিয়ে, যতগুলি আলোচিত দুর্ঘটনা হয়েছে তার সবগুলি দুর্ঘটনার পিছনে মূল প্রেক্ষাপট ছিল যে প্রত্যেকটা রুটে 4 থেকে 5টা কোম্পানি গাড়ি চালাতো। যখন 4 থেকে 5টা কোম্পানি গাড়ি চালায়, তখন এক কোম্পানির গাড়ি আরেক কোম্পানির গাড়ির সাথে একটা অসম প্রতিযোগিতা করে। ওই অসম প্রতিযোগিতার কারণে এই আলোচিত দুর্ঘটনাগুলি ঘটেছে, এবং বিশ্ববিদ্যালয়ের অনেক তরুণ প্রাণ রক্ত ঝরেছে তাদের। তো এই কারণে ওয়ান রোড ওয়ান কোম্পানি, এই পলিসিতে কাজ করার জন্য আমাদের বাংলাদেশ সড়ককে দায়িত্ব দেওয়া হয়েছিল। আমরা এটা নিয়ে কাজও করতেছি ঢাকাতে, যে একটা রাস্তায় যদি আমরা একটা কোম্পানির হাতে দায়িত্ব তুলে দিতে পারি, তাহলে ওখানে আর কোনো অবৈধ ইয়ে থাকবে না, প্রতিযোগিতা থাকবে না, দুর্ঘটনা অনেক এড়ানো সম্ভব। সারা দেশে এটা একটা সার্ভে করে বিআরটিএ সারা দেশের সমস্ত রুটে একটা সার্ভে থাকতে হবে যে ওই রুটে কতগুলি গাড়ি চলবে, কতগুলি গাড়ি চলাচল বা ধারণ ক্ষমতা আছে ওখানে, ওই সংখ্যক গাড়ি ওই রুটে চলতে হবে। এবং সেখানে এক রুটে একটা কোম্পানির হাতে যদি দায়িত্ব দেওয়া যায়, তাহলে সড়ক দুর্ঘটনা আপনি অনেক কমিয়ে নিয়ে আসতে পারবেন। আমি আপনাকে বলি, আমি ইলিয়াস কাঞ্চন সাহেবের সাথে অনেকগুলি চ্যানেলে একসাথে ওনার সাথে কথা বলার সুযোগ হয়েছে। বছরে একবার উনি নিরাপদ সড়ক চাইলে এটা কতটুকু কাজ উনি মানে সুফল উনি পাবেন, আমি ওনাকে এটা জিজ্ঞেস করেছি, কথাও বলছি। কারণ আপনি সারা বছর কাজ করেই তো কোনো সুফল পাচ্ছি না। তো আর নিরাপদ সড়কের যে স্লোগান, এটা তো আমাদের স্লোগান,
জি। এটা আমাদের পরিবহনের স্লোগান। আমরা আমাদের এখানে কোটি কোটি টাকার লগ্নি করি। আমাদের একটা কোম্পানি বললাম না আপনাকে যে এখানে 2-3 কোটি টাকা দামের গাড়িও আছে। এই গাড়ির নিরাপত্তা তো আমরা সবার আগে আমাদের, এটা এই কারণে নিরাপদ সড়কটা আমরাই চাই সবার আগে। আমরা যারা এই ব্যবসার সাথে যুক্ত, সড়ক নিরাপদ হলে আমার গাড়ির দুর্ঘটনা হবে না, মানুষের অমূল্য প্রাণ নষ্ট হবে না, ঝরবে না। এইগুলি তো আমাদের চাওয়া। কারণ আর দিনের শেষে একটা দুর্ঘটনার ক্ষতিপূরণ কিন্তু মালিকে বহন করে, মালিককেই এই ক্ষতিপূরণটা দিতে হয়। তো সেই দিক থেকে আমার বিশ্বাস যে আমরা যদি এই দুর্ঘটনা এড়াতে চাই তাহলে আমাদেরকে আরো অনেক বিজ্ঞান মনস্ক হয়ে আমাদেরকে চিন্তা করতে হবে। আপনি এই যে সিএনজি, অটো, থ্রি হুইলার এবং ওই নসিমন, পরিমন, বটবটি, এই অভিযোগ আমরা বাংলাদেশ সড়কে গত 15-20 বছর আমরা এটা নিয়ে বলে যাচ্ছি। পরবর্তীতে এটা নিয়ে হাইকোর্ট থেকে একটা রিট করার পরে হাইকোর্টের একটা সুনির্দিষ্ট রায় আছে যে মহাসড়কে, আঞ্চলিক মহাসড়কে সিএনজি, অটো, নসিমন, পরিমন, বটবটি এগুলি কোনোটাই চলতে পারবে না। কিন্তু দুঃখের বিষয় হলো যে আপনি প্রত্যেকটা মহাসড়কে দেখবেন, প্রত্যেকটা আঞ্চলিক মহাসড়কে দেখবেন শত শত হাজার হাজার সিএনজি, অটো, বটবটি, নসিমন, পরিমন এগুলি চলতেছে। এবং অনেক সিএনজিতে আপনি দেখবেন যে জেলার নাম এবং থ আছে কিন্তু পরে আর কোনো রেজিস্ট্রেশন নাম্বার নেই, এগুলিও চলতেছে। আমরা আমাদের তো আমরা দাবি জানানোর কথা, আমরা দাবি জানিয়ে আসতেছি, কিন্তু এটা কার্যকর হচ্ছে না। রাস্তায় চলতেছে গাড়ি এবং দুর্ঘটনা, এবং আপনি দেখবেন জানেন এই অটো এবং সিএনজির সাথে বেশ কিছু দুর্ঘটনা ঘটছে এবং একটা দুর্ঘটনায় একই পরিবারের 6-7 জন 8 জন লোক মারা গেছে। এটার একটাই মাত্র কারণ হলো যে এই গাড়িগুলি মহাসড়কে চলাচল করার মতো উপযুক্ত নয়, মোটেই উপযুক্ত নয়। এরা কোনো দক্ষ চালক নাই, এদের নাই লাইসেন্স, এদের কোনো প্রশিক্ষণ নাই, গাড়ির কোনো রেজিস্ট্রেশন নাই। এরা হুট করে বড় বাসের সামনে দিয়ে গাড়ি ঘুরিয়ে ফেলে, তখন দেখা যায় যে একটা ট্রাকের সাথে বাসের সাথে বিরাট দুর্ঘটনা ঘটে, একটা পরিবারের সব সদস্য মরে গেছে। এই ধরনের দুর্ঘটনাও আছে। আমি একটা প্রশ্ন করতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে কমিউনিটি পুলিশিং সার্ভিস চালু হয়েছিল বেশ কয়েক বছর আগে থেকে। এটা এখন নামে বেনামে সাইনবোর্ড দেখা যায় কিন্তু কোনো অ্যাক্টিভিটি দেখা যায়। এটার বিশেষ কারণটা কমিউনিটি পুলিশিং আমি আপনার বলি, আমি কুমিল্লা জেলারও কমিউনিটি পুলিশিং এর সাথে যুক্ত আছি। পরিবহন সেক্টরে আমাদের পরিবহনে কমিউনিটি পুলিশিং এর যে সিস্টেমটা, এটা আমরা আমাদের নিজের প্রয়োজনে আমরা কার্যকর রেখেছি। এটা কারণ আমাদের তাহলে একটা আমাদের টার্মিনালগুলিতে শৃঙ্খলা ফেরানোর কোনো ব্যবস্থা নেই। যেমন আপনি আমাদের জাঙ্গালিয়া টার্মিনাল দেখেন, আমাদের জাঙ্গালিয়া টার্মিনাল যখন হয় তখন এটা 3 একর জায়গা অ্যাকুইজিশন করে আমাদের জন্য টার্মিনাল তৈরি করে। যখন হয় তখনই আমি প্রশাসনকে বলেছি যে আমাদের যে পরিমাণ গাড়ি আছে এটা আমাদের কেন্দ্রীয় টার্মিনাল হলে কোনোভাবেই এই টার্মিনালের মধ্যে এই এত বাসের সংকুলন হবে না। তখন আমাদেরকে বলা হয়েছে, তখন পৌরসভা ছিল, সিটি কর্পোরেশন, তখন বলা হয়েছে যে একটা আইন আছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, যে একসাথে 3 একরের বেশি অ্যাকুইজিশন করা যাবে না। তো পরবর্তীতে এটাকে বৃদ্ধি করা যাবে। এখন আমাদের সিটি কর্পোরেশন, সিটি কর্পোরেশন ইতিমধ্যেই একটা প্রজেক্ট নিচ্ছে। আমাদের যে 3টা টার্মিনাল আছে কুমিল্লার, এই টার্মিনালের জাঙ্গালিয়া যে কেন্দ্রীয় বাস টার্মিনাল, কেন্দ্রীয় বাস টার্মিনালে আরো 7 একর জায়গায় অ্যাকুইজিশন করা হবে। আর শাসনগাছার যে বাস টার্মিনালটি জেলা পরিষদের, এটাকে স্থানান্তর করে আলেকারসর নেওয়া হবে। আর চকবাজারের যে টার্মিনালটি, সেটাকে স্থানান্তর করে আপনার ওই যে বাঘাবাদের আরো আগে এটা হলো বালুতুবা ওই রাস্তার পাশে, ওখানে জায়গা অ্যাকুইজিশন করে স্থানান্তর করা হবে। তা আমরা এই নিয়ে 2022-এ আমাদের আরটিসিতে একটি তৎকালীন আরটিসি একটা স্বতঃস্ফূর্ত রেজলিউশন নিয়েছেন যে যতদিন পর্যন্ত না আমাদের টার্মিনাল স্থানান্তর এবং বর্ধিতকরণ না হয় ততদিন পর্যন্ত আমাদের কুমিল্লাতে কোনো নতুন সার্ভিসের
রুট পারমিট ইস্যু করা হবে না, এবং এটাকে আমরা স্বাগত জানিয়েছি আরটিসির এই সিদ্ধান্তকে। এবং আমরা সবসময় জেলা প্রশাসক মহোদয়কে, পুলিশ সুপার মহোদয়কে আমরা এই বিষয়ে এবং বিআরটির এডি সাহেবকে আমরা বলে আসছি যে কোনোভাবেই যেন এই 3টা টার্মিনাল স্থানান্তর এবং বর্ধিতকরণ না হওয়া পর্যন্ত নতুন কোনো রুটের অনুমোদন দেওয়া না হয় বা রুট পারমিট দেওয়া না হয়। কারণ এমনিতে আমরা খুব সংকটের মধ্যে আছি। জাঙ্গালিয়া যে পরিমাণ বাস আছে এখন, আপনার টার্মিনালের মধ্যে যা বাসের ধারণ ক্ষমতা তার 3-4 গুণ টার্মিনালের বাইরে আছে, রাস্তা অকুপাই করে আছে। এগুলির কোনো সমাধান দেওয়ার মতো সুযোগও কারণ নেই। এটার জিপি আবিধানিক অর্থটা হলো গেট পাস। গেট পাসটা নেওয়ার সময় তখন কিন্তু সারা বাংলাদেশে বাসের সংখ্যা খুব কম ছিল। ওই গেট পাস নেওয়ার সময় ওই সমিতির একটা খরচ, সমিতির যে সার্ভিস চার্জ, ওই সার্ভিস চার্জটা তখন যে দায়িত্বরত কর্মী থাকতো সে আদায় করে তার সমিতিতে জমা দিত। ওখান থেকে জিপি এই শব্দটা চালু। সেখানে দেখা যায় যে মালিক সমিতি, শ্রমিক ইউনিয়নের নামে অনেক অতিরিক্ত টাকা আদায় করা হয়, যার কারণে এটা নিয়ে বিভিন্ন পত্রপত্রিকা এবং মিডিয়াতে লেখালেখি হয় এবং পরিবহন সেক্টরকে চাঁদাবাজি এক সেক্টর হিসেবে আখ্যায়িত করা হয়। আমি করেন, সংবাদ পরিবেশন করেন যে একটা ট্রাক আসার সময় এই ঢাকা পর্যন্ত কয় হাজার টাকা চাঁদা দিতে হয়। এই চাঁদা কিন্তু কোনো মালিকে উঠায়, এই চাঁদাগুলি কিন্তু কোনো মালিকে উঠায় না। এই কারণে আসলে ওই জিপি শব্দটা এটা একটা ব্যাড টার্মে পরিণত হয়ে গেছে। এটা হলো সার্ভিস চার্জ। কারণ আপনি একটা ব্যবসা পরিচালনার জন্য আপনাকে অবশ্যই আপনার একটা খরচ থাকবে, ওই খরচটা আপনাকে নিতেই হবে। এটা সমিতি হোক, এটা কোম্পানি হোক, তাকে ওইটা নিতে হবে। সে এটা যখন নেয় তখন সে অবশ্যই একটা যুক্তিসঙ্গত টাকাই নেয়, কিন্তু যখন বাইরের লোকজন নেয় তখন সেটা আর যুক্তিসঙ্গত অ্যামাউন্টের মধ্যে থাকে না। পরিবহনের পক্ষ থেকে আমরা একটা নীতিমালা চাই, সুষ্ঠু একটা নীতিমালা চাই যে আমাদের, কারণ আপনি যে শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতির চাঁদা নির্ধারণ করে দেওয়া হয়েছে, কিন্তু বিভিন্ন জেলা, আমাদের উত্তরবঙ্গের অনেক জেলাতে দেখা যায় যে এগুলি অনেক পরিমাণ, একটা গাড়ি কয়টা সমিতিতে ভর্তি হবে, একটা গাড়ি বাংলাদেশের একটা বৈধ সমিতিতে ভর্তি হলেই চলবে। যেটা আমাদের পরিবহন আইনে বলা আছে যে আপনার রুট পারমিটের পিছন দিয়ে লেখা আছে যে আপনাকে সমিতিবদ্ধ হয়ে অথবা কোম্পানির আওতাভুক্ত হয়ে আপনাকে চলাচল করতে হবে। তো সেই জায়গাগুলিকে, এই কারণে আমি আবারও দাবি জানাচ্ছি যে পরিবহনের জন্য আলাদা একটা মন্ত্রণালয় এবং একজন মন্ত্রী নিয়োজিত করা হোক, অভিজ্ঞ মন্ত্রী যিনি পরিবহন সম্পর্কে জানেন, তাহলে উনি এই সমস্যার বিষয়গুলি সুরাহা করতে পারবেন এবং এর গভীরে যে উনি যেতে পারবেন। কারণ ওনার অভিজ্ঞতা থাকলে উনি সেই অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে উনি এই সমস্ত সমস্যাগুলি সমাধান করতে পারবেন। শুধু দর্শক মন্ডলী, শুনছিলেন অধ্যাপক কবির আহমেদ সাহেবের, বাংলাদেশ সড়ক পরিবহনের যিনি কুমিল্লা অঞ্চলের সভাপতি, দীর্ঘদিন যাবত আছেন, তার অভিজ্ঞতার কথা। আমরা সবশেষে কবির ভাইয়ের কাছে একটা মেসেজ জানতে চাইব, বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার কি চাওয়া এবং কি পাওয়া একজন পরিবহনের কর্মচারী হিসাবে? আমি এই বর্তমান সরকারের কাছে, অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমি বিনয়ের সাথে অনুরোধ করব, আমাদের যে পরিবহনে অসঙ্গতিগুলি আছে, আমাদের যে সমস্যা সংকট আছে, এই সমস্যা সংকট এবং এই সমস্যাগুলোকে সমাধানের একটা শৃঙ্খলা দেখেই তা ওই জাতির শৃঙ্খলা মাপা হয়। যারা বিদেশিরা আমাদের দেশ সফরে আসে, আসার পরে তারা যখন আমাদের পরিবহনটা দেখে তখনই তারা বুঝে যে আমরা জাতি হিসেবে কতটা সুশৃঙ্খল। আমি এই কারণে অনুরোধ করব বর্তমান সরকারকে যে পরিবহনের শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য যেন সঠিক সময় দেশবাসী সবাইকে, আমাদের সকল যাত্রী এবং আমাদের মালিক শ্রমিক সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি।